বাঁচতে পারবে না, সে সে কাউকে ছাড়বে না। গল্প শুরু করার আগে আমার প্রিয় শ্রোতা বন্ধুদের ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কাম্য করি। একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। দুর্যোগের সেই রাত। স্টেশন থেকে নারায়ণপুর 2 মাইলেরও বেশি পথ। বেশিরভাগ লোক এই পথটা হেঁটেই যায়, তবে স্টেশনে সাইকেল রিক্সা এবং সাইকেল ভ্যান থাকে। যাদের ইচ্ছা হয় রিক্সায় বা ভ্যানে যায়, আর যাদের সঙ্গে তেমন মালপত্র থাকে তাদের তো গাড়িতে যেতেই হয়। সুনির্মল আর অজয় দুজনে স্টেশন কম্পাউন্ড পেরিয়ে বাইরে এসে চারিদিকে তাকাতে লাগলো রিক্সা বা ভ্যানের সন্ধানে, কিন্তু কিছুই তাদের নজরে পড়ল না। তখনই তাদের কানে এলো মেঘের মৃদু গুরু গুরু আওয়াজ। ওপরের দিকে তাকিয়ে দেখল আকাশে মেঘ জমেছে। দেখে তো সুনির্মলের মুখ শুকিয়ে গেল। দিদির বাড়ি এসে মহা বিপদে পড়া গেল। একে কোনো যানবাহন নেই, তার উপর যদি বৃষ্টি নামে তাহলে তো মহা বিপদ। রিক্সা নেই, সেজন্যে কোনো চিন্তার কারণ ছিল না। দুজনে গল্প করতে করতে 2 মাইল পথ তারা অক্লেশে হেঁটে যেতে পারত, কিন্তু আকাশ যেন ফুকুটি করছে। যদি মাঝপথে বৃষ্টি নামে সে তো এক মহা কেলেঙ্কারির ব্যাপার। দুর্ভোগের আর শেষ থাকবে না। সামনেই একটা মিষ্টির দোকান, 2টো চায়ের দোকানও খোলা রয়েছে। অন্যান্য আরও 2-1টা দোকান আছে, কিন্তু সেগুলো বন্ধ। অজয়কে নিয়ে সুনির্মল একটা চায়ের দোকানে গিয়ে জিজ্ঞেস করল, রিক্সা বা ভ্যান কিছু পাওয়া যাবে? দোকানি বলল, এ সময় রিক্সা বা ভ্যান রোজই থাকে, কিন্তু আকাশের অবস্থা দেখে আজ সব কেটে পড়েছে। আজ আর আপনারা গাড়ি পাবেন না। কোথায় যাবেন? যাব নারায়ণপুর, দিদির বাড়িতে। হেঁটে যেতে তো কোনো অসুবিধা ছিল না, কিন্তু আকাশের অবস্থা দেখে তো ঘাবড়ে যাচ্ছি। দোকানি বলল, হ্যাঁ, আকাশে ভালোই মেঘ জমেছে, তবে বৃষ্টি যে আসবেই এমন কথা বলা যায় না। গতকালও বিকালের দিকে খুব মেঘ হয়েছিল, কিন্তু 1 ফোঁটাও বৃষ্টি হয়নি। আধ ঘন্টার মধ্যেই আকাশ ফর্সা। সুনির্মল বলল, করার তো আর কিছুই নেই, চল হাঁটা দি। অজয় আর সুনির্মল হাঁটতে শুরু করলো। সুনির্মল বলল, জোরে পা চালা অজয়, বৃষ্টি হলে খুবই মুশকিল হবে। এই 2 মাইলের মধ্যে বাড়িঘর কিছুই নেই বললেই চলে। নারায়ণপুরের আগে পর্যন্ত সব রাস্তা প্রায় ফাঁকা। দুপাশে ক্ষেত, ঝোপঝাড় জঙ্গলে ভরা। যা ওরা ভয় করেছিল তাই হলো। আধা আধি পথ অতিক্রম করেছে, এমন সময় শুরু হলো প্রবল ঝড়, আর তার 2-4 মিনিট পর থেকেই শুরু হলো অল্প অল্প বৃষ্টি পড়া। সুনির্মল বলল, এখন উপায়?
এক্ষুনি ঝেঁপে বৃষ্টি আসবে। কাছে পিঠে কোনো ঘর বাড়ি আছে বলেও তো মনে হচ্ছে না যে সেখানে গিয়ে দাঁড়াবো। ডাহা ভিজে মরতে হবে দেখছি। নে, ছুটতে আরম্ভ কর। দুদিকে নজর রাখবি, যদি কোনো ঘর টর দেখা যায়। ও অজয় বলল, যা অন্ধকার, একে তো রাতের অন্ধকার, তার উপর ধুলোর অন্ধকার। কোথায় কি কিছুই তো নজরে পড়ছে না। চোখও তো ভালো করে খুলতে পারছি নে, ধুলোবালির যা ঝাপটা আসছে। এমন সময় হঠাৎ জোরে বিদ্যুৎ চমকালো। অজয় বলল, ওই যে ওদিকে একটা বাড়ি দেখতে পেয়েছি, মাটির বাড়ি, অনেক দিনের পুরানো ছোট্ট একটা কোঠা বাড়ি। সুনির্মল লাফিয়ে উঠে বলল, তাই নাকি? কোন দিকে? আবার বিদ্যুৎ চমকালো। এবার সুনির্মলও দেখেছে। হ্যাঁ, ছোটোখাটো একটা দোতলা পুরো বাড়ি, বহুকালের ভাঙাচোরা বাড়ি। ও বাড়িতে মানুষজন নিশ্চয়ই কেউ নেই। ওর ভিতরে গিয়ে দাঁড়ালে ঝড় বৃষ্টির হাত থেকে তো রেহাই পাওয়া যাবে। বৃষ্টি আরও জোরে এসে গেছে। দুজনে ছুটতে ছুটতে বাড়িটার সামনে এসে গেল। কিন্তু যা অন্ধকার! বাড়িটা কেমন? বাড়িটার মধ্যে কি আছে না আছে কিছুই দেখা যাচ্ছে না। পাড়া গাঁয়ে আসবে বলে অজয় একটা টর্চ জোগাড় করে এনেছিল, সেটার কথা সে বেমালুম ভুলেই গেছিল। এবার মনে পড়তেই বলে উঠল, আরে আমার কাছে একটা টর্চ আছে। সুনির্মল বড় খুশি হয়ে বলল, তাই বুঝি? এতক্ষণ ওটা বার করিসনি কেন? বলতে বলতে টর্চটা বার করে অজয় সেটা জ্বালালো। সামনেই খোলা বারান্দা, বারান্দার ওপরেই একটা বড় ঘর। তারা বারান্দায় উঠে হুড়মুড় করে ওই ঘরটার মধ্যে ঢুকে গেল। টর্চের আলোয় ওরা দুজনেই দেখল ঘরটার এক পাশে বহুদিনের পুরানো একটা আধ ভাঙা তক্তাপোষ রয়েছে, আর কিছুই নেই। এই ঘরটার মধ্যেই ভেতর বাড়িতে যাবার আরও একটা দরজা রয়েছে। অজয় ভেতরের দিকে টর্চের আলো ফেলল। ভেতরে লম্বা বারান্দা রয়েছে, বারান্দার পাশে ঘর। সামনের দিকে দোতলায় ওঠার সিঁড়ি দেখা যাচ্ছে। ঘরের তক্তাপোষটার ওপর বহুদিনের ধুলো জমে রয়েছে। ফুঁ দিয়ে যতটা সম্ভব ধুলো পরিষ্কার করা যায় করে নিয়ে তার ওপর বসলো দুজনে। টর্চটা নিভিয়ে দিল। কি ভীষণ অন্ধকার, কিছু নজরে পড়ছে না। নিশ্চুপ নির্ঝুম চারিদিক, কেবল কানে আসছে বৃষ্টির আওয়াজ। অজয় বলল, বৃষ্টির হাত থেকে বাঁচা গেল বটে, কিন্তু সাপ খোপের ভয় যথেষ্ট আছে। সুনির্মল বলল, এমন বাড়িতে ভূত প্রেত থাকাও বিচিত্র নয়। অজয় বলল, থাম তো, তোর মতো ভীতু দেখিনি। অলিক কল্পনা নিয়ে মিছিমিছি ভয় পাস। এমন সময় সুনির্মল ফিসফিসিয়ে বলে উঠল, এই ওই দুটো কি রে? অজয়ের নজরে পড়েছে ঘরের কোণে পাশাপাশি দুটো আগুনের গোলা জ্বলছে। অজয় সঙ্গে সঙ্গে টর্চ জ্বালালো। ঘরের কোণে ঝুলছিল বিরাট আকারের একটা বাদুড়। অত বড় বাদুড় ওরা কেউ কখনো দেখেনি এবং কারোর কাছে কখনো শোনেওনি অত বড় বাদুড় আছে বলে। বাদুড়টা জ্বলন্ত চোখে
ওদের দিকেই যেন তাকিয়েছিল এবং বাস্তবিক পক্ষেই বাদুরটার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। কারোর চোখ যে এমন সত্যিকারের আগুনের মতো ধকধক করে জ্বলে এটা কল্পনারও অতীত ছিল তাদের কাছে। টর্চ জ্বালাতেই বাদুরটা ঝটপটিয়ে উড়ে দরজা দিয়ে বেরিয়ে বাইরের অন্ধকারে মিলিয়ে গেল। সুনির্মল কেমন যেন ভয়ে সিঁটিয়ে উঠে বলল, কি সাংঘাতিক ব্যাপার! বাদুর কখনো এত বড় হয় আর কোনো প্রাণীর চোখ এমন আগুনের মতো জ্বলে, এ যে দেখেও বিশ্বাস করতে পারছি না। এরপর দুজনে চুপ করে গেল, ভাবতে লাগলো বাদুরটারই কথা। বৃষ্টিটা খুব ঝেঁপেই এসেছিল, অবশ্য সেটা খুব অল্প সময়ের জন্যই। এখন তার বেগ আবার অনেক কমে এসেছে। ঝড়ের দাপাদাপিও আর নেই। বৃষ্টি আরও একটু কমে এলেই তারা দ্রুত পা চালিয়ে হাঁটা দেবে। তারা আধ ভেজা তো হয়েই গেছে, না হয় আর একটু ভিজবে। সুনির্মল বেশ ভয় পেয়ে গেছে। সে অন্ধকারে বেশিক্ষণ থাকতে পারছে না। বারে বারে টর্চ জ্বালাচ্ছে আর আলো ফেলে এদিক ওদিক দেখছে। একবার বাড়ির ভেতরের দিকে আলো ফেলতেই সে দেখতে পেল সিঁড়ি বেয়ে কে একজন নেমে আসছে। তার সারা দেহটা মাথা থেকে পা পর্যন্ত সাদা কাপড়ে ঢাকা, কেবল কপাল, চোখ, নাক ও মুখের অংশটুকু খোলা, কিন্তু ওই জায়গাটুকু আলকাতরার মতো কালো। মুখটা দেখতে কেমন তা বোঝার উপায় নেই, কেবল চোখের জায়গা দুটো আগুনের গোলার মতো জ্বলছে। সেই দৃষ্টির দিকে তাকানো যায় না। সুনির্মল ভয়ে চোখ ফিরিয়ে নিল। সে বলল, দেখছিস অজয়, লোকটা কে বলতো? নিশ্চয়ই বুঝতে পারছিস ওটা সাধারণ মানুষ নয়। কেমন চোখ দুটো জ্বলছে দেখছিস? ঠিক বাদুরটার চোখ যেমন জ্বলছিল ঠিক তেমনি। লোকটিকে দেখে অজয়ও ভয় পেয়েছে কম নয়। সত্যি এখানে যা ঘটছে তা উড়িয়ে দেওয়া যায় না। বাদুরটার চোখই বা অমন জ্বলছিল কেন, আর এই লোকটার চোখই বা জ্বলছে কেন? কারোর চোখ এমনভাবে জ্বলতে পারে না। ততক্ষণে লোকটি বারান্দা পার হয়ে তাদের ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছে। অজয় ভূত বিশ্বাস করে না, কিন্তু এবার সে ভয়ে আতঙ্কে সিঁটিয়ে উঠল। আর সুনির্মলের তো কথাই নেই। সে এতই ভয় পেল যে সে এক হাত দিয়ে অজয়কে জাপটে ধরল। লোকটার দু চোখ দিয়ে তেমনই আগুন ঝরছে। ও অজয় খুব ভয় পেলেও সে কিন্তু বেসামাল হয়ে এলিয়ে পড়ল না। টর্চের আলো ফেলল লোকটির মুখে। এবার তার মুখ, চোখ, নাক বোঝা যাচ্ছে মোটামুটি, কিন্তু আলকাতরার মতোই মিশমিশে কালো। লোকটা জিজ্ঞেস করল, কে তোমরা? কি ভয়ানক সেই কণ্ঠস্বর! মনে হলো কোনো গভীর গর্তের ভেতর থেকে কেউ যেন কথা বলল। এদের কাছ থেকে কোনো উত্তর শোনার অপেক্ষা না করেই লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। দুই বন্ধুতে হতভম্ব। লোকটা কেনই বা তাদের সামনে এলো? কেনই বা তাদের কথাটা জিজ্ঞেস করলো? আর কেনই বা এমনভাবে উধাও হয়ে গেল? চোখের সামনে থেকে এমনভাবে কোনো রক্ত মাংসের শরীরের মানুষ উধাও হয়ে যেতে পারে না। তবে
ব্যাপারটা কি? সুনির্মল ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, কি মনে হচ্ছে তোর? এখনো কি ভূত প্রেত নেই বলে তোর মনে হচ্ছে? অজয় কোনো উত্তর দিল না। এমন সময় বাড়ির ভেতরের দিক থেকে খটখট খটখট আওয়াজ শোনা গেল। সঙ্গে সঙ্গে ওরা টর্চের আলো ফেললো সেদিকে। সে এক ভয়ঙ্কর দৃশ্য তারা দেখতে পেল। দেখল একটা নয়, দুটো নয়, তিনটে কঙ্কাল সিঁড়ি বেয়ে নেমে আসছে। কঙ্কাল মানেই কেবল হাড়ের দেহ, দেহের কোথাও চামড়া মাংস কিছুই নেই, কেবল হাড়ের দেহ। তারা নামছে আর তাদের হাড়ের শব্দ হচ্ছে খট খট। এই বীভৎস দৃশ্য তারা আর সহ্য করতে পারল না। তারা ঘর থেকে বেরিয়েই প্রাণপণে ঊর্ধ্বশ্বাসে ছুট লাগালো। ছুটতে ছুটতে নারায়ণপুর গাঁয়ের সীমানার মধ্যে এসে পৌঁছালো। সেখানে বাড়িঘর, আলো আর মানুষজন দেখে তাদের ধরে যেন প্রাণ এলো। তখন বৃষ্টি একেবারেই থেমে গেছে, মেঘও কেটে গেছে। একটা দুটো করে তারা ফুটে উঠেছে আকাশে, কিন্তু তাদের পরনের জামা প্যান্ট পুরো ভিজে গেছে। সেই অবস্থাতেই সুনির্মল অজয়কে নিয়ে হাজির হলো দিদির বাড়ি। সুনির্মল দিদির বাড়ির সকলের কাছেই পুরো বাড়ির ব্যাপারটা শোনালো। দিদির সংসারে আছে দিদির শ্বশুর শাশুড়ি, জামাইবাবু, দিদি আর দিদির একটি মেয়ে। শুনে দিদির শ্বশুর তারিণীবাবু বললেন, ওই বাড়িটা সত্যিই ভুতুড়ে বাড়ি। তোমাদের বরাত ভালো যে তোমরা প্রাণে বেঁচে গেছো। ওই যে তিনটে কঙ্কাল তোমরা দেখছো, ওরাই ওই বাড়ির মালিক। একটি কঙ্কাল বাড়ির কর্তার, আর একটি তার ছেলের, আর একটি তার পুত্রবধূর। ওই যে বাড়িটা, ওর পেছনের দিকে আরও কতগুলো বাড়ি আছে। ওই জায়গাটার নাম বটতলা গ্রাম। অনেক দিন আগে, তা প্রায় 30 বছর আগে, বটতলায় মহামারী রূপে কলেরা দেখা দেয়। কলেরার তীব্রতা এতই বেশি হয়েছিল যে দিন দশেকের মধ্যেই গ্রামের অর্ধেক লোক মারা যায়। বাকি যারা ছিল তাদের অধিকাংশই গ্রাম ছেড়ে পালিয়ে যায়। আর ওই পোড়ো বাড়ির মালিক, মালিকের ছেলে আর ছেলের বউ, এই তিনজন মারা যায় মাত্র 2 দিনের মধ্যে। বাকি আরও 3-4 জন ছিল, তারা নাকি কলকাতায় চলে যায়। মহামারী দূর হয়ে গেলেও ওই বাড়িতে কেউ আর বাস করতে পারেনি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।